জুলাই শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছে জুলাই শহীদ ও আহতরা। তিনি আরও জানান, সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে, তবে বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায় সুবিচার নিশ্চিতের কথা জানান তিনি। অন্যদিকে আজ সন্ধ্যায় বিএনপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে এমনটি জানিয়েছে বিএনপির পক্ষ থেকে। সেই সঙ্গে ডেভিল হান্ট চলছে, সবকিছু নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে বিএনপির প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের শেষে আমরা যেমনটি জানতে পারলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে বিএনপি মহাসচিব আরও জানালেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আপনার মূল্যায়ন জানতে চাই বিষয়টি নিয়ে। না, আপনার যা যা বললেন সেটা একদিক থেকে উদ্বেগের সাম্প্রতিক ঘটনা বলি, আরেকটি হচ্ছে কিছুটা আশ্বস্ত হওয়ার মতো, কারণ নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা এবং এক ধরনের আগ্রহ তো আছেই। আগ্রহ আছে কারণ এই সরকারের মূল কাজ তো নির্বাচন, কারণ 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। ভালো নির্বাচন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, যেসব সংস্কারের প্রয়োজন, সেটি তারা নেবে। একই সঙ্গে এই পরবর্তীকালে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে ব্যাপারেও নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা নিশ্চয়তা চাইব, সরকারও নিশ্চয়তা চাইবে, জনগণও নিশ্চয়তা চাইবে। সাম্প্রতিক যে ঘটনাবলী ঘটেছে এবং প্রধান উপদেষ্টা নিজেই 2 দিনে 3টি বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে এবং সরকারকেও, কিন্তু তারপরও কিন্তু ঘটনা থামেনি। এবং এই কারণেই এই অপারেশন ডেভিল হান্ট, মানে এটা বাংলা করলে হয় শয়তান ধরো। এখন প্রশ্ন হচ্ছে শয়তান কারা? সরকার কি এতদিন দেখেনি? আওয়ামী লীগ তো মাঠ ছাড়া, অর্থাৎ যে যাদের বিরুদ্ধে অভিযান বা যাদের বিরুদ্ধে ছাত্র গণ অভ্যুত্থান হলো তারা তো মাঠে নেই। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা উস্কানিমূলক বক্তব্য, বিবৃতি দিয়েছে। তাতে একটি সরকার ভয় পেয়ে যাবে? এটা তো পাওয়ার কথা না। বা ছাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা তো বিজয়ী হয়েছেন। সুতরাং বিজয়ীদের কাছে এবং পুরো জনগণ বিজয়ী হয়েছে, বিজয়ীদের কাছে কিন্তু উদারতা, সহিষ্ণুতা এবং বিচক্ষণতা আশা করা। সোহরাব হাসান, আপনি বলছিলেন যে শয়তান কারা। স্বরাষ্ট্র উপদেষ্টা আবার জানিয়েছেন যে যতদিন পর্যন্ত ডেভিল থাকবে ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। কিন্তু আমরা কি এই বিষয়টিতে কোনো নিশ্চয়তা পেয়েছি যে আমাদের দেশে কি পরিমাণ ডেভিল আছে? আচ্ছা, ডেভিল মানে ডেভিল অর্থ নানা রকমের, যারা আইন অমান্য করে, যারা আইন নিজের হাতে তুলে নেয়, যারা আইনের বাইরে অর্থাৎ যেসব কাজ ন্যায়ানুগ নয়, গর্হিত কাজ, অন্যায় কাজ, দখল করা, ভাঙচুর করা, সন্ত্রাসী তৎপরতা চালানো, হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, সবগুলোই হচ্ছে বেআইনি কাজ। এবং এই বেআইনি কাজের সাথে যারা যুক্ত তারাই ডেভিল। তাই ডেভিলদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। কিন্তু একটা প্রশ্ন আসবে যে হঠাৎ মানে এতদিন কেন নেওয়া হলো না? মানুষের মধ্যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই মানুষের মধ্যে ছিল যে একটা নিরাপত্তাহীনতা ছিল। প্রথম দিকে বলা হয়েছিল পুলিশ নিষ্ক্রিয়, এবং পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব, বিজিবি, সেনা সদস্যরাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। যৌথ বাহিনী গঠন করা হয়েছে বিভিন্ন জায়গায়, তারা অপারেশনও করছে, কাজ করছে। তারপরও কেন
জননিরাপত্তার ঘাটতি বা এতটা উদ্বেগ, আর সুতরাং এই অভিযান তো চালানোই হবে। আরেকটি বিষয়ে আমরা এর অতীতেও দেখেছি, যখনই কোনো সরকার বিপদে পড়ে বা এই ধরনের অপরাধ বেড়ে যায়, তখন এই ধরনের বিশেষ অভিযান চালানো হয়। আর সেটি রাজনৈতিক আওয়ামী লীগ বিএনপি দুই সরকারের আমলে চালানো হয়েছে। সেই সময় যেহেতু দলীয় সরকার ক্ষমতায় ছিল, তাদের কিন্তু একটা রাজনৈতিক বিবেচনা থাকে। রাজনৈতিক বিবেচনা হচ্ছে দলীয় নিজের ক্ষমতাসীনদের বাঁচিয়ে অন্যদের বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিপক্ষকেও এই অভিযান প্রতিপক্ষের বিরুদ্ধে এই অভিযান চালানো হতো, অর্থাৎ এটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু এই সরকার তো রাজনৈতিক সরকার না। এই সরকার তো কোনো দলের প্রতি তার পক্ষপাত নেই, বৈরিতাও নেই। এই সরকার জনগণের আন্দোলনের ফসল এবং এই সরকার জনগণের নিরাপত্তা দেবে, এটাই প্রত্যাশিত। সুতরাং এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যতদিন শয়তান থাকবে। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু কোনো বাজ বিচার থাকতে পারে না। শয়তান কোন দলের, কোন নীতি আদর্শ সমর্থন করে, অথবা দলের বাইরেও যারা অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং জনাব সোহরাব হাসান, আপনি বলছিলেন যে এই সরকার আসলে অরাজনৈতিক সরকার, এমনটি কিন্তু মানে আমরা যেমনটি শুনেছি যে ছাত্রনেতা সার্জিস আলমও বলেছে যে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে তিনি বলেছেন শুধুমাত্র আওয়ামী লীগের ব্যানারে ছিল না, ডেভিলরা এখনো আছে। আওয়ামী লীগের কার্যক্রম যদি কোনো রাজনৈতিক দলের কর্মী করে তাকে গ্রেপ্তার করতে হবে, সমন্বয়কদের নাম ব্যবহার করে অপকর্ম করলে তাকেও গ্রেপ্তার করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার কি অংশীজনদের ভেতর যদি ডেভিল থাকে তাদের চিহ্নিত করতে পারবে? না, করতে হবে, না হলে তো এই অভিযান সফল হবে না। যে কথাটি বলছিলাম যে দলীয় সরকারের অধীনে এই ধরনের অভিযানগুলো সফল হয়নি কেন? র্যাব প্রতিষ্ঠা করে র্যাবের বড় বড় অভিযান চালিয়ে অপরাধ দমন করা যায়নি কেন? কারণ সেখানে পক্ষপাত ছিল, বাছাই করা ছিল। নিজ দলের অপরাধী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো না, বরং বিরোধী দলের নিরীহ নেতাকর্মীদেরও বিরুদ্ধে কী বলে তাদের হয়রানি করা হতো, জেল জুলুম করা হতো, এমনকি বন্দুকযুদ্ধের মতো ঘটনাও ঘটাতো। তবে এই ক্ষেত্রে এই সরকারকেও কিন্তু সচেতন থাকতে হবে যে অপরাধী ধরার নামে নিজেরাও, এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাও যাতে অপরাধ করে না বসে এবং কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন না হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব সাখাওয়াত হোসেন বকুল, বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি যে অপরাধ দমনের নামে পরিচালিত অভিযান মানবাধিকার হরণের হাতিয়ারে পরিণত হয়েছিল। 2002 সালে বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্ট নিয়েও সমালোচনা ছিল এবং 2013 সালের রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে পরিচালিত অপারেশন ফ্লাশ আউট নিয়েও তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে এবার অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম কি আসলে যদি বলি স্মুথলি পরিচালনা করতে পারবে? ধন্যবাদ আপনাকে। বাংলা এবং বাংলা ভাষাভাষী মানুষের বিশ্ব দরবারে ঐতিহ্য নিয়ে দাঁড়ানোর যে পথ দেখিয়েছিল এই মহান ফেব্রুয়ারি মাস 1952-এর 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছিলেন, শহীদ রফিক, জাব্বার, সালাম, বরকত, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শ্রদ্ধা জানিয়ে আমি আপনার প্রসঙ্গে ফিরে আসছি। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা প্রথমে শুরু করেছেন যে অপারেশন ডেভিল হান্ট কি নিরপেক্ষভাবে, যদি আমি বুঝে থাকি, বা সফলতার সাথে জনগণের মন জয় করে তাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সাধন করতে সক্ষম হবে কিনা। আপনার সোহরাব সাহেব অতীতের প্রসঙ্গ টেনে এনেছেন, আপনিও শাপলা চত্বরের হেফাজতের মিটিংয়ের কথা টেনে এনেছেন, বিভিন্ন সময়ের কথা বলেছেন। আমি মনে করি বর্তমান যে গভর্নমেন্ট আছে এটা বাংলাদেশের মতান্তরে 17 থেকে 18 কোটি মানুষের আশ্বস্ত, মানুষের বহিঃপ্রকাশ, মনের শান্তির বহিঃপ্রকাশ বা আন্দোলনের ফলস্বরূপ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল, এই দেশের মানুষের আস্থা নিয়ে আমাদের নোবেল লরিয়েট জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। দে আর নট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি। যাদেরকে উপদেষ্টা করেছে তাদেরকেও সকল রাজনৈতিক দলের, আমি বলবো মোটামুটিভাবে একটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে অরাজনৈতিকভাবে একটি সরকার, অন্তর্বর্তী সরকার চালানোর জন্য এবং গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এদেরকে
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ দে আর নট কালার্ড বাই এনি পলিটিক্যাল অপিনিয়ন। সুতরাং আমি অবশ্যই আশা করব যে এখন যেটা অপারেশন ডেভিল হান্ট যেটা ঘোষণা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে, আমি আশা করব এবং আমি আশা করি যে তারা কোনো পলিটিসাইজ করবে না তাদের অ্যাক্টিভিটিসকে। যারাই ডেভিল, যারাই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজে জড়িত থাকবে, যারাই সমাজের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করবে, যারা মানুষের দৈনন্দিন শান্তিময় জীবনযাত্রাকে ব্যাহত করবে, প্রত্যেকেই অপারেশন ডেভিল হান্টের অধীনে বর্তমান যৌথ বাহিনী নিয়ে আসবে, এটা আমি আশা করি। এখনও কাজ মাত্র 24 আওয়ার্স পাস্ট, এখনও সময় আসে না বলার যে তারা সঠিক করতেছে না কি করতেছে, যেটা মানবাধিকার হরণের কথা বলতেছেন। আমি আশা করব না যে শাপলা চত্বরের মতন বা ক্লিন হার্টের মতন যে তারা মানবাধিকার হরণ করবে বা মানবাধিকার বিঘ্নিত হয় এমন কোনো কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না। আমাদের সেনাবাহিনী, আমি যদি গত 5 মাস 6 মাসের কর্মকাণ্ডকে বিশ্লেষণ করি, তা আমি বলবো আমাদের আর্মি বরাবরই অল থ্রু দে আর ভেরি প্রো পিপল পারসন। এই আন্দোলনেও দেখেন যদি আমাদের সেনাবাহিনী জনগণকে হেল্প না করতো তাহলে আরও হয়তো 10-20 হাজার লোকও তো মারা যেতে পারতো আন্দোলনে। বাট আমাদের সেনাবাহিনী সম্পূর্ণরূপে দে আর হাইলি পিসফুল অ্যান্ড নিউট্রাল টু দ্য পিপল, এবং তারা জনগণের সাথেই থেকেছে, বরং আরও রক্তক্ষয়কে বন্ধ করার লক্ষ্যে যতটুকুন দায়িত্ব পালন করা দরকার আমাদের সেনাবাহিনী সেটা পালন করেছে। বর্তমানে আমাদের যে একটা সাম্প্রতিক বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছে গত কয়েকদিন যাবৎ, এটা আমাদের মহাসচিব যথার্থ বলেছেন, এর দায় কিন্তু সরকার এড়াতে পারে না। মানুষের একটা ঘৃণা আছে, ক্ষোভ আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে থেকে আমাদের দেশের গণতন্ত্রকে আবার গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে বা দেশে একটা নৈরাজ্যকর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এ থেকে মানুষের মনে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। আমি যেটা বলতে চাই, ঘটনা যখন শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বা ব্লগারদের নেতৃত্বে, যে আওয়ামী লীগের বা 32 নম্বরের বাড়ি যেগুলি ভাঙচুর সৃষ্টি হয়েছে, এটা পরের দিন প্রধান উপদেষ্টা এটাকে জাস্টিফাই না করে এটাকে মোটামুটিভাবে কাজটাকে বলেছেন যে এটা বিক্ষোভের বহিঃপ্রকাশ, বাট এটা চলতে পারে না, এটাকে মানে সমর্থনই করেন অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত, বাট এটা বিক্ষোভের ক্ষোভের বহিঃপ্রকাশ। বাট আমার কথা হলো এত পরে কেন? যদি আমাদের বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যদি এই কাজটাকে পছন্দ না করে, হ্যাঁ, এই ধরনের যারা গণতান্ত্রিক অধিকারকে মানুষের হরণ করেছে, খুন করেছে, গুম করেছে, দেশের গণতন্ত্র হত্যা করেছে এবং নাৎসি পৃথিবী থেকে সমূলে ধ্বংস করা হয়েছে না, আইন করে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাই গভর্নমেন্ট ডিক্লেয়ার দিলে পারে যে এটা থাকবে না, এরা থাকবে না, এদের কিছুই থাকবে না, মূলোৎপাটন করে ফেলো। তাইলে আমরা জনগণ আমরা আশ্বস্ত হতে পারি, হ্যাঁ, দ্য থিং ইজ বিং ডান বাই অথরিটি, বাই লিগ্যাল সাপোর্ট, বাই সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট, ইট ইজ বিং ডান, আমরা আশ্বস্ত হচ্ছি। কিন্তু যখন গভর্নমেন্ট সমর্থন করে না অথচ বিশৃঙ্খল ঘটনা দেশে ঘটে যায়, তখন কিন্তু আমরা নাগরিকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি যে আমার বাড়িও তো ভাঙতে পারে, সবার বাড়ি ভাঙতে পারে, এরা কারা, হু আর দে? তারা তো তখন গভর্নমেন্টের সাপোর্ট পায় নাই। বা পরের দিন যখন মাননীয় প্রধান উপদেষ্টা স্টেটমেন্ট দিলেন, তখন বুঝলাম যে দে আর নট সাপোর্টিং দিস থিং। তারপরেও তো ঘটেছে, গাজীপুরে ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে সবাই জানে। যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। গভর্নমেন্ট এই দেশে যদি কারো বাড়ি ভাঙতে হয়, বন্ধ করতে হয়, গভর্নমেন্ট শুড নো ইট। এবং সেটার জন্যই আমি মনে করি সামাজিক এই বিশৃঙ্খলাগুলি বন্ধ করার লক্ষ্যে সমাজে যাতে মানুষের গণতান্ত্রিকভাবে মানুষ যাতে শান্তিময় জীবনযাপন করতে পারে, সেইটার লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট গঠন করা হয়েছে। এবং আমি আশা করব এই ডেভিল হান্ট যেটা অপারেশন কর্মসূচির কথা বলছিলেন, সেটা তো আসলে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেটা যে সরকারের নজরে আসেনি এমনটি তো নয়। আমি তো সেই কথাটা আপনাকে বললাম, সরকার তো পরের দিন যায় কেন, 24 ঘন্টা পরে কেন বললো? সরকার আগেই তো বলা উচিত ছিল ইউ ডোন্ট ডু ইট। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগও কিন্তু তুলেছে কেউ। হ্যাঁ, না, আমিও তো আপনাকে আমি তো ইনডাইরেক্টলি এটাই বললাম যে গভর্নমেন্ট যদি সাপোর্টই না করে, তাহলে গভর্নমেন্ট পরের দিন গিয়ে স্টেটমেন্ট দিল কেন বন্ধ করার জন্য? আগেই স্টেপ নেওয়া উচিত ছিল, সেটা তো গভর্নমেন্ট নেয় নাই। কাজে এই বিশৃঙ্খলা থেকে সরকার তার দায় কোনো ক্রমে এড়াতে পারে না। আচ্ছা, এখন আমি বলবো যেটা নির্বাচনের ব্যাপারে যেটা আশ্বস্ত প্রধান উপদেষ্টা করেছেন, আমি মনে করি এটা অত্যন্ত জরুরি দরকার। ডিসেম্বরের মধ্যে আমাদের মহাসচিব বলেছেন, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, কোনো ক্রমেই নির্বাচনকে আর পেছানো উচিত না। কারণ উইদাউট ফর্মিং এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি, আপনি যেভাবেই বলেন না কেন, এই অশান্তি,
এই যে একটা সামাজিক বিশৃঙ্খল পরিস্থিতি, একটা আনরেস্ট সমাজের ভিতরে, এটাকে আপনি দূর করতে পারবেন না। কারণ এই দেশের মানুষের আকাঙ্ক্ষা হলো তাদের সরকার গঠন করা, তাদের রিপ্রেজেন্টেটিভ গঠন করা। এখন নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, নোবডি ইজ অ্যাকাউন্টেবল, জনগণকে দেখার কেউ নেই। কাজে এখানে পাবলিক রিপ্রেজেন্টেটিভদের আনতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে। অবিলম্বে ডিসেম্বরের ভিতরে সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে, নির্বাচিত সংসদের সরকারের হাতে এই সরকারকে ক্ষমতা হস্তান্তর করে একটা শান্তিময় পরিস্থিতি দেশে সৃষ্টি করবে। এবং পরবর্তী সরকার অবশ্যই এই সরকারের যে রূপরেখা দিয়ে যাবে সংস্কারের জন্য, যেটুক ন্যূনতম সংস্কার নির্বাচনের স্বার্থে এখন করতে হবে সেইটুকুন করে নির্বাচনটা করে বাকি সংস্কারগুলি, যেই সংস্কারগুলি ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে, যেটা 15 তারিখে 6টা সংস্কার কমিটির যে প্রস্তাব সকল দলের কাছে দেওয়া হবে, এখানে ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারগুলিকে এগ্রি করা হবে সেই সংস্কারগুলি পরবর্তী সরকার করতে বাধ্য থাকবে, এরকম একটা বোঝাপড়ার মাধ্যমে মধ্যে আগামী নির্বাচনটা দিতে হবে। যেটা 1991 সাল নির্বাচনের আগে 3 জোটের রূপরেখা ছিল, সংসদীয় গণতন্ত্র করতে হবে, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতি সরকারে যেতে হবে। এবং আই ওয়াজ দ্য পার্লামেন্ট মেম্বার ইন দ্যাট পার্লামেন্ট 91 পঞ্চম সংসদে। সেখানে আমরা বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, ওনার নেতৃত্বে আমরা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। ঠিক ওই রূপে একটা রূপরেখা এই 6টা সংস্কার কমিটির যে রূপরেখাটা ন্যাশনাল কনসেনসাসের মধ্যে সকল রাজনৈতিক দল যেটা এগ্রি করবে, সেটা আমরা পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে তারা সেই সংস্কারগুলি করতে বাধ্য থাকবে। এইরূপ একটা কমিটমেন্টের ভিতরে ডিসেম্বরের ভিতরে দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা উচিত এই তত্ত্বাবধায়ক সরকার, আমি মনে করি। জনাব সাখাওয়াত হোসেন, বর্তমান সময় আমরা দেখছি যে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে মত পার্থক্য রয়েছে। ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কি? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ প্রত্যেকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সাখাওয়াত হোসেন, যে আলোচনায় আমরা ছিলাম, ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, যদি কেউ কারো মনে বা কোনো রাজনৈতিক দলের মনে যদি বা অনুভূতিতে যদি কোনো দুরভিসন্ধি থাকে গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে, আমি মনে করি বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ এখন গণতান্ত্রিক সরকার দেখতে চায়। বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সংসদীয় নির্বাচন দেখতে চায়। এই মহৎ উদ্দেশ্যকে ব্যাহত করার লক্ষ্যে যদি কোনো রাজনৈতিক দল কোনো দুরভিসন্ধির কারণে যদি কোনো অনৈক্যের সৃষ্টি করতে চায়, রাজনৈতিক দলের দুরভিসন্ধি বলতে কি বোঝাতে চাচ্ছেন? যদি কেউ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, এটাই দুরভিসন্ধি মনে করি আমি। গণতান্ত্রিক যাত্রাকে বন্ধ রাখতে চায় বা গণতান্ত্রিক রাজনৈতিক দল ক্ষমতায় আসুক যদি কেউ না চায়, এটাই দুরভিসন্ধি বলতেছি আমি। তাহলে বর্তমান জনগণের জোয়ারের সামনে যেখানে দেশের মানুষ মুখিয়ে আছে একটা নির্বাচনের দিকে, এটা তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে, জনগণ কর্তৃক ধিকৃত হবে যদি কোনো দল এটা চায়। আরেকটা প্রসঙ্গ যেটা আপনি এর আগে বলতেছিলেন যে জামাতের আমির মৌলিক সংস্কারের কথা বলেছেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বেসিক রিফর্ম? তিনি বলেছেন মৌলিক সংস্কার না করে ভোট করলে নির্বাচনকে গণহত্যা করা হবে। এখন নির্বাচন মৌলিক সংস্কার বলতে নির্বাচনে, যেমন আমি যদি বলি যে উনি তো এক্সপ্লেন করেন নাই, এখন সেই মৌলিক সংস্কারে বেসিক একটা, আমরা বলছি ন্যূনতম সংস্কার, নির্বাচনকে নিরপেক্ষ করতে, মানুষের ভোট যাতে মানুষ দিতে পারে সেই রকম একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার লক্ষ্যে যতটুকু সংস্কারের দরকার, সেই বেসিক সংস্কার আমি যদি বলি জামাতের আমির ওইটাই মিন করেছেন, যদি আমি বলি, উনি তো ব্যাখ্যা দেন নাই, কাজে আমি ওইটাই বলবো এখন পর্যন্ত, যেহেতু উনি অন্য কিছু বলেননি। ওই মৌলিক সংস্কারটুকু যেটা লেভেল প্লেইং ফিল্ড করে জনগণকে, তার মতের মানুষকে, মনের মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করবে, ওইরূপ ন্যূনতম সংস্কার করে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে করা একেবারেই সহজ। এই যেই টাইম আছে আরও 10 মাস, 10 মান্থস। সো আমি মনে করি উনি যেটা মৌলিক সংস্কার, উনি তার বলেন না যে এই অনেকগুলি সংস্কারের কথা বলেন না, মৌলিক সংস্কার সেটা হতে পারে বেসিক, যদি আমি ইংলিশে বলি বেসিক রিফর্মস। হ্যাঁ, বেসিক রিফর্মসে লেভেল প্লেইং ফিল্ডের মানে ফুল গ্যারান্টি, হ্যাঁ, মানুষ যাতে ভোট দিতে পারে, ভোট কাউন্টিং সিস্টেম বা ভোটের কতগুলি কেন্দ্র হবে, কয়দিনে ভোট হবে, একদিনে হবে, মানে এগুলি যদি কিছু যেগুলি একেবারে রিচেবল সলিউশন যদি উনি মিন করে থাকেন, দ্যাটস ফাইন। আর যদি বৃহৎ কিছু করেন যেটা সম্ভব হবে না 10 মাসে করা, তাহলে আমি যেটা বলছি আমরা মনে করব সেটা যদি উনি বলেন তখন আমরা মনে করবো যা মনে করা, এখন বলবো না।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সোহরাব ধন্যবাদ। হাসান। যে আলোচনা চলছে, আসলে এক পক্ষ আমরা দেখছি যে নির্বাচন চাইছে দ্রুততম সময়ের মধ্যে হোক, আবার আরেক পক্ষ চাইছে নির্বাচন একটু বিলম্বে হোক। সমন্বয় কিভাবে করবে সরকার? ধন্যবাদ এবং বকুল ভাইকে আবারও শুভেচ্ছা। এটা হচ্ছে নির্বাচন না করলে কি হবে, মানে নির্বাচন ছাড়া একটা অনির্বাচিত সরকারের অধীনেই আমরা থাকব। অনির্বাচিত সরকারের অধীনে তো আমরা 15 বছর ছিলাম, 10 বছর ছিলাম যদি 14 সালের নির্বাচন ধরি। বিষয়টা হচ্ছে নির্বাচন তো জনগণের অধিকার, জনগণ তার প্রতিনিধি বাছাই করবে, সেই বাছাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করার এখতিয়ার তো কারো নেই। দ্বিতীয় হচ্ছে নির্বাচন যে কাঠামো এবং সরকার যে এক্ষেত্রে যোগ করার বিষয়টা হচ্ছে যে এই নির্বাচনের সঙ্গে ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো যাতে গণতান্ত্রিক হয়, রাষ্ট্র কাঠামো যাতে গণতান্ত্রিক হয়, সে রাষ্ট্রের পুলিশ বাহিনী, রাষ্ট্রের বিচার বিভাগ, রাষ্ট্রের আইনসভা, নির্বাহী বিভাগ, এরা কেউ কারো উপর খবরদারি না করে, হস্তক্ষেপ না করে, একক ক্ষমতা না থাকে। এই মৌলিক বিষয় নির্বাচনের বাইরে বকুল ভাই যেটা বলছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন, অবশ্যই সুষ্ঠু নির্বাচনে যা প্রয়োজন সেটা করবে। এর বাইরে যেটা করবে যে এই নির্বাচনের পরেও যাতে যারাই নির্বাচিত হবে, এবং নির্বাচিত তো শুধু সরকারিদের, যারা ক্ষমতায় থাকবে এবং যারা বিরোধী দলে থাকবে, তারা একসঙ্গে কাজ করবে। কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে 4টি নির্বাচন বলা হয় খুব ভালো নির্বাচন হয়েছে, 91, 96, 2001, 2008। কিন্তু এই 4 নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে সংসদ পেয়েছি সেই সংসদ তো কার্যকর হয়নি। সরকারি দল সব কিছু দখল করেছে, বিরোধী দল পরদিন থেকে রাজপথে নেমেছে, মানি না মানব না। মানে এটা তো কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। আপনি দেখুন যে দিল্লি তো একটা আলাদা, মানে কী বলে, রাজ্যের মর্যাদা আছে সেখানে। সে দিল্লিতে 3 বার নির্বাচিত হলো আম আদমি পার্টি, এবং নির্বাচনের মাধ্যমে তাদেরকে যে কোনো কারণেই জনগণ অসন্তুষ্ট, তাদের এত গণমুখী গণবান্ধব কর্মসূচি পুরো ভারতবর্ষে তারা অনেক বিষয়ে, আপনি বাসিন্দাদের কী বলে, নাগরিকদের কর, শিক্ষা, স্বাস্থ্যসেবার ব্যাপারে তারা মানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারপরে জনগণ ভোট দেয়নি, যে কোনো কারণেই হোক। পরবর্তীকালে আবার ভোট পাবে, আবার নির্বাচিত হবে, এই প্রত্যাশা তাদের। এখন 3 বার বিজেপি ছিল, আম আদমি পার্টি ছিল। এখন এজন্য আমরা নতুন নির্বাচন দেব না, এবং যাতে অন্য কোনো দল না আসে। তো সুতরাং নির্বাচন জনগণের উপর ছেড়ে দিতে হবে। জনগণের উপর ছেড়ে দেওয়ার সেটি অনেকগুলো বিষয় আছে। আমাদের এখানে বিভিন্ন জনগোষ্ঠী আছে, প্রান্তিক জনগোষ্ঠী আছে, সংখ্যালঘু আছে, জাতিগত সংখ্যালঘু আছে। সবার অধিকার নিশ্চিত করবে, শুধু ভোটে না, রাষ্ট্র পরিচালনায় তার অংশীদারত্ব নিশ্চিত হবে। অংশীদারত্ব নিশ্চিতের কথা বলছিলেন সোহরাব হাসান, কিন্তু সাখাওয়াত হোসেন যেটি বললো যে রাজনৈতিক দলের দুরভিসন্ধি, সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে রাজনৈতিক দল আসলে কি উদ্দেশ্যে গণতন্ত্রকে ব্যাহত করতে চাইবে? রাজনৈতিক দলের তো প্রধান লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রের যাত্রাকে সুগম করা। এই যে নির্বাচনে যাওয়া না যাওয়া দুটোই কিন্তু ভোটের হিসেব নিকেশে। যারা এখন দ্রুত নির্বাচন চাচ্ছে, তারা মনে করেন যে দ্রুত নির্বাচন হলে তাদের পক্ষে জনমত বেশি আনা যাবে। যারা বিলম্বে চাচ্ছে, তারা মনে করে যে নির্বাচন যত দেরিতে হবে জনগণ তার পক্ষে যাবে। নতুন দল গঠনের একটা প্রস্তুতি চলছে তরুণদের উদ্যোগে। তারা স্বাভাবিকভাবে চাইবে যে তাদের দল গোছাতে বা তার দল সংগঠিত করতে সময় প্রয়োজন। কিন্তু সেজন্য তো নির্বাচনী ট্রেন থেমে থাকবে না, থাকা উচিত নয়। কারণ বকুল ভাই যেটা বললেন যে নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা না কাটে, দেশের আইনশৃঙ্খলা, বিনিয়োগ, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কোনোটার ব্যাপারেই কিন্তু মানুষের মধ্যে স্বস্তি থাকবে না। এই মুহূর্তে যখন এই সরকার এসেছিল আন্দোলনের ফসল হিসেবে, তখন মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা ছিল বোধহয় এই 1/11 অভিজ্ঞতা থেকে, যে 2 বছর পর্যন্ত এই সরকারকে মানুষ মেনে নিতে প্রস্তুত ছিল। কিন্তু এই 6 মাসের অভিজ্ঞতা তাদের বলছে যে না, এই সরকার যত তার মেয়াদ প্রলম্বিত করবে,
ক্ষমতা যত দিন বেশি থাকবে ততদিন দেশে সমস্যা বাড়বে, সংকট বাড়বে, এবং সেটা সমাধান করা সহজ হবে কিনা। 6 মাস পরে এখন এই অপারেশন ডেভিল হান্ট দিতে হয়েছে। এরপরে এটাও যদি কাজ না করে তাহলে আরেকটি অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, এবং সেক্ষেত্রে সুস্থ যে রাজনৈতিক ধারা, সুস্থ যে প্রশাসনিক ধারা, সেটি কতটা সমুন্নত থাকবে বা কতটা কাজ করবে এটা ব্যাপারে প্রশ্ন আছে। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, তার ভিত্তি রাজনৈতিক সরকারের ভিত্তি রাজনৈতিক দল, তার দেশব্যাপী তার একটা নেটওয়ার্ক আছে, তার যে কোনো কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে তারা সহায়তা করতে পারে। কিন্তু এই সরকার তো এক ধরনের অসহায়ত্ব অনেক ক্ষেত্রেই দেখছি। সেটা অপারেশন তো শুরু হলো, আমি এ ব্যাপারে জানি না, অন্য যেসব কর্মসূচি নিয়েছে, যেসব পরিকল্পনা নিয়েছে, সে পরিকল্পনা অনেকাংশেই বাস্তবায়ন হয়নি। তবে একটা ব্যাপারে এই সরকার তো করেছে, বিগত সরকারের যে দুর্নীতি, লুটপাট, সেগুলো উন্মোচন করেছে। এখন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর থেকে শিক্ষা নেবে যে এর পুনরাবৃত্তি না ঘটবে। আর এই মুহূর্তে যে কোনো দেশের, আপনি নির্বাচন চাই বা নির্বাচন না চাই, আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের নিরাপত্তা দেওয়া প্রতিটি সরকারের মৌলিক দায়িত্ব। এখন এই মৌলিক দায়িত্ব যদি পালনে ব্যর্থ হয় তাহলে কিন্তু সার্বিকভাবেই মানুষের মধ্যে অসন্তোষ ধুমায়িত হবে এবং একটা অনিশ্চয়তা তৈরি হবে। সোহরাব হাসান, আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব বৈঠক শেষে জানালেন যে ফ্যাসিবাদের দোসরদের প্রশাসন থেকে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। এমন দাবি তো বিএনপির পক্ষ থেকে আগেও জানানো হয়েছে, এবং বর্তমান সময়ে বলা হয়ে থাকে যে প্রশাসন নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। তারপরেও কেন ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা সম্ভব হচ্ছে না? প্রশ্নটি আপনার কাছে রাখছি। বিরতির সময় হয়েছে আবারও। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, ফ্যাসিবাদের দোসরদের এখনো কেন প্রশাসন থেকে অপসারণ করা যাচ্ছে না? বিএনপি এমনটি দাবি জানিয়েছে বারবার। ধন্যবাদ। এখন ফ্যাসিবাদের দোসর খোঁজা উপদেষ্টারা একভাবে বলে, জামায়াত ইসলাম একভাবে বলে, বিএনপির নেতারা একভাবে বলে। বিএনপির নেতারা তো বলে যে এই সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসর আছে। আসলে একটা জায়গায় আসতে হবে যে প্রশাসনটা যাতে কার্যকর থাকে, যাতে সরকারের নীতি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হয়। এই যে ধরুন, আরেকটা হচ্ছে যে আমি অভিযোগ দায়ের করে মানে পুরো প্রক্রিয়াটাকে থামিয়ে দেওয়া। এই যে দোসর এখন একটা গালির পর্যায়ে চলে আসছে, কিন্তু কারণ যে কাজটাই হচ্ছে না বা আমার মন মতো হচ্ছে না, আমি বলছি যে দোসরদের কাজ। আওয়ামী লীগ আমলে কিন্তু এটা বলা হতো যে আমার ট্যাগিং তো হচ্ছে যে বিএনপি জামাত ট্যাগিং করছে, কিন্তু তার প্রশাসনের ভিতর কোনো কাজ যদি সফল না হতো বা কোনো কাজ যদি তাদের ইচ্ছে না জনগণের কল্যাণের পক্ষে না যেত বা কোনো কর্মসূচি মাঝপথে থেমে যেত, সব বলতো যেত বিএনপি জামাতে এটি বাধাগ্রস্ত করছে, তারা সন্ত্রাস করছে, তারা এটি থামিয়ে দিচ্ছে বা তারা চায় না আওয়ামী লীগ সফল হয়। আমি বলছি যে এই দোসরের এই অভিযোগ ওই পর্যায়ে না যায়। এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। এখানে যেমন প্রশাসনের ব্যাপারে বিএনপি জামাতকে অভিযুক্ত করে, জামাত বিএনপিকে অভিযুক্ত করে, কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে কি এই পদোন্নতি বা পদচ্যুতি এই ঘটনাগুলো ঘটেছে? গুণাগুণ বিচার করা হয়েছে? মনে হলো যে ধরুন একদল লোক যে বললো যে অমুককে সরাতে হবে, অমুককে বসাতে হবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান। এই অংশে আমার হাতে সময় খুবই কম। সাখাওয়াত হোসেন, যেমনটি সম্প্রতি এক সরকারের উপদেষ্টা বললেন যে প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় বিএনপির লোক, তাহলে আসলে ফ্যাসিবাদের দোসর কারা? আপনাকে ধন্যবাদ। আমি সরকারে বিএনপির লোক না জামাতের লোক, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু বলে আমি এখন মনে করি না বর্তমান স্টেজে। আমি যে পয়েন্টটা উনি যেটা বলেছেন, একটা কথা যে এই সরকার বা এই সরকারের পরে যারা সরকার হবে বা নির্বাচনের পরে যে সরকার আসবে, তারা দেশের অতীত কলঙ্কজনক অধ্যায়গুলির আবার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
এখানে আমি একটা কথা বলতে চাই যে একটা নির্বাচিত সরকারের বিকল্প একটা অনির্বাচিত সরকার হতে পারে না। ইন এনি ওয়ে আপনাকে একটা জায়গায় আমাদেরকে আসতে হবে যে এইটা একটা অনির্বাচিত ইন্টিরিম একটা গভর্নমেন্ট, তাদেরকে নির্বাচিত সরকারের হাতে অনতি বিলম্বে উইদাউট মেকিং ফার্দার লং ডিলে তাদেরকে নির্বাচনের ব্যবস্থা করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং দেশটাকে আমাদের অতীতের মতন আর যাতে আমাদের রক্তের বন্যা না দেখতে হয়, আর যাতে এই দেশের মানুষকে কষ্ট না করতে হয়, খুন না হতে হয়, গুম না হতে হয়, আর যেন পুলিশ গুলি করে মানুষকে স্তব্ধ না করতে পারে, আর যেন দুর্নীতি সমাজের স্তরে স্তরে না ছড়ায়, এইভাবে দেশটাকে সংস্কার করতে হবে। আমি এখানে একটু বলতে চাই, আপনারা জানেন আগের সাথে অতীতের সাথে বর্তমান পরিস্থিতিকে তুলনা না করাটা আমি সেও মনে করি। 2017 সনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে অনেকগুলি সংস্কারের কথা বলেছিলেন, যেটার ধারাবাহিকতায় আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আপনারা জানেন 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, যেখানে সরকারের ক্ষমতার ব্যালেন্স, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্স, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের ক্ষমতার ব্যালেন্স, এভরিথিং, সংসদের 70 দ্বারা বিলুপ্ত করা, আপার হাউস লোয়ার হাউস করা, অনেকগুলি ব্যাপারে যেগুলি সংস্কার আনা হয়েছে এগুলি অল অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, মানুষকে জবাবদিহি করার মতন করা হয়েছে সংস্কারগুলি। আশা করি আমরা এই সংস্কারগুলি আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই আমরা সেই সংস্কারগুলি করব যাতে করে সমাজে কোনো রকম দুর্নীতি না হয়। সোহরাব হাসান আপনাকে। দর্শক এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।